প্রিয় দর্শক, সালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। সাদাসিধে কথায় স্বাগতম। সাদাসিধে কথা সাধারণত আমার একেবারেই নিজস্ব খেয়াল থেকে সমসাময়িক বা আমার ভাবনাগুলো আমি শেয়ার করি, বলে যাই কথাগুলো এবং আপনাদের মতামত প্রত্যাশা করি। আজ থাম্বনেলে নিশ্চয়ই দেখেছেন যে এমন একটি মানুষকে নিয়ে আমরা খুব ট্রল করছি। তার আগে একটু যাই, মাত্র মাস কয়েক আগে মেবি একটা অনলাইন ইন্টারভিউতে তাহসান প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে তার ভোকালে একটা সমস্যা হচ্ছে, সেটা কিউর করার চেষ্টা করছেন। তো এইটা যেভাবে ফোকাস হলো, যেভাবে পরবর্তী প্রকাশ হলো, সেটা একেবারেই অনভিপ্রেত। দেখেন, আমরা আমাদের শোবিজ জগতে না, আমাদের সোসাইটিতে আমরা সাধারণত বলি যে সোশ্যাল ভ্যালু, পারিবারিক শিক্ষা, মোরাল এথিক্স ইত্যাদি এইসব যে ভারী ভারী কথা, যেগুলোর অর্থ আমরা ডিকশনারি খুলে হয়তো বাংলা অর্থটা খুঁজে পাই, কিন্তু এর যে ভাবার্থ, এর যে বোধের জায়গাটা, সেটা নিয়ে কেউ চর্চা করি না এবং কেউ ভাবিও না। এবং সেই সোসাইটি এখন আমরা বিলংই করি না। বিলং করি না এই অর্থে যে, এটা নিয়ে আমি অনেক আগে বলেছি যে এখন আসলে জীবনের সার্থকতা খুঁজি না, জীবনে কতটা সফল, কতটা আয় উপার্জন, কতটা বিলাসিতা, কতটা শো অফ করা যায়, সেটা সব লেভেলে আমরা খুবই উৎকটভাবে আমরা দেখাতে চাই। শিক্ষা ব্যবস্থা বলি, কালচার বলি, স্পোর্টস বলি, অর্থনীতি বলি, সব জায়গায় দেখবেন যে যারা যারা খুব বড় বড় তারকা, তারা কিন্তু বিভিন্ন পাবলিক ডোমেনে প্রকাশ করছেন যে তারা কতটা আয় উপার্জনে সফল হয়েছে, তাদের জীবন সার্থক কিনা। স্ট্রাগল করে বেড়ে ওঠার যে গল্পটা, যে শিল্প সাহিত্য বা রুচি বোধে নিজের সার্থক জীবন যেভাবে চলতে পারে, সেই জীবনের গল্প কিন্তু তারা বলেন না। অনেকে বলেন না, অধিকাংশ ক্ষেত্রে। কিছু কিছু যে ব্যতিক্রম নেই তা না, কিন্তু অধিকাংশ জায়গায় যখন পচন ধরে, তখন আপনি দেখবেন যে এক ধরনের অস্থিরতা এলোমেলো পর্যায়ে চলে আসে। যেই ঘটনা বর্তমান কয়েক মাস ধরে ঘটছে, আপনারা গণমাধ্যমে দেখছেন। একজন সাদেক আলী বলি বা সাদেক আগ্রো বলি, বিভিন্ন পর্যায়ের হিরো। আমি তাহসান থেকে সরে এসে আবার অন্য জায়গায় আসলাম, আবারও তাহসানে আসবো। এরা যে সমাজে বিলং করে, ধরেন যেই মানুষটি, যেই ড্রাইভারটি, যেই প্রশ্ন ফাঁসকারী চোরটি ধীরে ধীরে বেড়ে উঠছিল সমাজে বা ওই সোসাইটিতে, সেই সোসাইটির মানুষজন কিন্তু জানতেন যে এই মানুষটি এত টাকা তো পাওয়ার কথা না, কিন্তু তখন আর প্রতিবাদ বা তাকে নিন্দা জানানো, তাকে অপছন্দ করা, তাকে ঘৃণা জানানো, এসবগুলো কিন্তু আমরা কেউই করিনি, সরাসরি করিনি। এবার আসেন ভার্চুয়াল জগতে। ভার্চুয়াল জগতে সেই তরুণরা, সেই মানুষরা কি তাকে নিয়ে বলেছেন, প্রতিবাদ করেছেন, ঘৃণা জানিয়েছেন? জানাননি। কিন্তু ভার্চুয়াল জগতে টক্সিক পিপুলরা কিন্তু শিল্প সাহিত্য জগতের যারা কিছুটা কাজ করতে চায়, নানানভাবে ট্রল করে মজা পান। সমাজের পাশে মানুষটি, সমাজের যে ফুলে ফেপে ওঠা এইসব দানবরা যে বড় হয়ে উঠছে, সেই প্রতিবাদের জায়গা কিন্তু আমরা নেই। সব নানান নোংরামির জায়গায় দেখলাম যে তাহসানকেও জড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন, তাহসানের যে লাইফস্টাইল, তাহসান যেভাবে বেড়ে উঠেছে, তাহসান যা যা করেছেন জীবনে, সেটা শিক্ষকতা হোক, গান হোক, অভিনয় হোক, গান প্রডিউস করা হোক, তার লেখালেখি হোক, সেই জায়গায় কখনো কি আপনি মনে করতে পারেন যে এটা পরিশ্রম ছাড়া অনৈতিকভাবে কোনো আয় উপার্জন আছে? একজন তারকার জীবন বা সবিজ কর্মীর জীবন কিন্তু খুব স্পষ্ট স্বচ্ছ হয়, অর্থাৎ সবকিছু দেখা যায়। পাবলিক ফিগার যেহেতু, সুতরাং পাবলিক ওয়াচ থাকে সবসময়, হাজার হাজার চোখ, লক্ষ লক্ষ চোখ, ভক্ত চোখ, অনুসারীদের চোখ, সমালোচকদের চোখ তার সামনে পেছনে থাকে। তার কিন্তু ভণ্ডামি করা, দুর্নীতি করার সুযোগ নেই, সুযোগ খুব কম থাকে এবং তাকে ট্রল করা হয়। দেখুন, যখন তিনি বললেন যে আমার গলায় সমস্যা হচ্ছে, তারপরে হঠাৎ করে এক সপ্তাহের ভেতরে সেই খবরটি নানাভাবে বিস্তার করলো যে এমন একটা পর্যায়ে আমি কিছু কিছু নিউজ দেখলাম যে তাহসান বোধহয় কিছুদিন পর মারাই যাবে, দুরারোগ্য ব্যাধি, এবং তিনি আর কয়েকদিন পর গান গাইতে পারবেন না, ইত্যাদি নানান ভয়ঙ্কর ভয়ঙ্কর খবর। এইসব খবর কিন্তু একজন শিল্পীর ক্যারিয়ারে, শিল্পীর মানসিক জায়গায় খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমার সাথে তাহসান ভাইয়ের মাঝে মাঝে কথা হয় এবং তাকে কিছু কিছু জায়গায় অ্যাপ্রিসিয়েট করি, সে আবার উত্তর দেয়। আমার খুব হাতে গোনা, ছবিজে হাতে গোনা প্রিয় মানুষদের ভেতরে একজন হচ্ছে তাহসান খান। তাহসান খুব বেশি পাবলিক ডোমেইনে কথা বলেন না, কাজটা করে যান এবং যখন যতটুকু কথা বলা প্রয়োজন, তার লাইফস্টাইল, তার তারকা ইমেজ রক্ষা। কেউ কেউ ইমেজে বিশ্বাসী না, যে আমি লাইফস্টাইল যাই করি না কারণ আমার কাজ দিয়ে প্রমাণ করি। কিন্তু আমি মনে করি যে একজন আদর্শ হতে হলে আমাদের তো পারিপার্শ্বিকতা আদর্শ ব্যক্তি খুব কম যাকে আমরা ফলো করতে চাই। হয়তো প্রভাবশালী মানুষ আছে যার পাশে দাঁড়াতে পারলে আমাদের খুব ডাটফাট লাগে, বা যার সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট না দিলে অস্থির লাগে যে এত বড় প্রভাবশালী মানুষ, এত টাকাওয়ালা মানুষ, তার সাথে ছবি তুলে আমিও দেখাই দিই ফেসবুকে। কিন্তু মন থেকে অনুসরণ করা মানুষ কিন্তু আমাদের দেশে খুব কম, হাতে গোনা। কারণ ওই যে সৈয়দ মনিরুল ইসলাম স্যারের কথা ফিরতে হয় যে আমরা গত কয়েক দশক ধরে দেখবেন যে কবি, সাহিত্যিক, দার্শনিক, সাধক, শিল্পী জন্মাত কম, গড়ে উঠছে খুব কম। যেদিকে তাকাবেন প্রশাসক প্রশাসক প্রশাসক। তিনি আসলে একেবারে এই 2-3 লাইন কথায় অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। এই অবক্ষয়ের জায়গায় তাহসানের একটা সামান্য কথায় তাকে নিয়ে ট্রোল করতে করতে আপনারা প্রায় তার গলা নাই, সে মারা যাবে, দুরারোগ্য ব্যাধি বলে ফেললেন। ভদ্রলোকেরা আসলে নানানভাবে বিপদে পড়ে। কারণ দেখেন, তাহসান কিন্তু পাল্টা কথা, এটা রিপ্লাই, লাইভে আসে ইত্যাদি করতে পারতেন। তিনি চুপচাপ আবার তার কাজ করছেন, শোজ করে যাচ্ছেন দেশের বাইরে,
দেশ সেগুলো কাজ করে যাচ্ছে। হঠাৎ করে এই যে প্রশ্ন ফাঁসের নানান জটিলতা এবং খুব অনুসন্ধানী ব্লগাররা প্রাইভেট চেয়ে লিখে টিখে এবং এক একটা ওয়েব যায় একটার পর একটা, মানে কিছুদিন আগে ছাগল ওয়েব গেল, এবার প্রশ্ন ফাঁস ওয়েব। এই যে দুর্নীতিগ্রস্ত সমাজের এই সব দানবদের নিয়ে আমরা লিখতে ভালোবাসি এবং যখন যেই টপিক থাকে সেই টপিকে আমরা আগ্রহী হই, কারণ ওইটার ক্লিক বাইটটা খুব বেশি। এর ভেতরে আবার সসি আইটেম খোঁজার জন্য এরকম তাহসান একজন দুজনকে আমরা জড়িয়ে দিতে খুব ভালোবাসি। এটা যে জড়িয়েছে প্রথম তাকে আমার প্রশ্ন বা তাদেরকে আমার প্রশ্ন, যে কোনো কিছু জেনে বা না জেনে তার সম্পর্কে যেটা প্রাসঙ্গিক না, যেটার তুলনা চলে না, ঘৃণার জায়গাটা আপনি ছড়ানোর চেষ্টা করছেন, সেখান থেকে ফোকাসটা সরানোর জন্য আবার একজন তাহসান খানকে জড়িয়ে দিলেন। এতে যেটা হয়, যে কথা আছে না, লেজে গোবরে হয়ে গেল, ব্যাপারটা তাই করার চেষ্টা করেন কেউ কেউ। এই যে প্রশ্ন ফাঁসকারী চোর বা তার পরিবার বা তার সম্পর্কে নানান রকম কথাবার্তা, কিছুক্ষণ আগে পিয়ার একটা লাইভ দেখছিলাম, ও চমৎকার করে বলছিলেন সরকারি চাকরি পাবার জন্য তার পরিচিত বেশ কয়েকজন 40-50 লাখ টাকা খরচ করছে। তো সরকারি চাকরির বেতন স্কেল তো আমরা জানি, 50 লাখ টাকা দিয়ে যে ছেলেটা ঢুকবে সঠিক বেতনে কতদিন লাগবে এই টাকা উঠে আসছে। তো প্রত্যেক ক্ষেত্রে যখন আপনি এই লোভের তাড়নায় ঢোকার চেষ্টা করবেন, এটা কারা ঢোকায়, এই টাকাটা কে জোগায়? তার বাবা মা, চাচা, আত্মীয় স্বজন, তারা কিন্তু জানেন যে অবৈধ উপায়ে এবং অনৈতিকভাবে এই টাকাটা উঠিয়ে আনতে হবে, কিন্তু কিছু কি করি না। কিন্তু তার কি প্রতিবাদ, তাতে কি লজ্জাবোধ, তাকে এই বিষয়ে কি আমরা বাধা দিই? পরিবার থেকেই চাই যেন সরকারি চাকরি করে ঘুষ টুস খেয়ে বাড়ি করে টাকায় জীবনের সফলতা। দেখুন, আমাদের সোসাইটিতে গত কয়েক দশক ধরে বিভিন্ন অনুষ্ঠান, বড় বড় প্ল্যাটফর্মে আমরা যেদিন থেকে কবি, সাহিত্যিক, সাধক, সাদা মানুষদের চেয়ারটা সরিয়ে ফেলেছি, বড় বড় ব্যবসায়ী, প্রতিষ্ঠিত জ্ঞানহীন মানুষদের সেই চেয়ারে বসানো শুরু করেছি, অবক্ষয় সেদিন থেকে শুরু হয়েছে। যেদিন থেকে সাদা মনের মানুষ যারা আসলে নির্মমভাবে এই সমাজটাকে দিতে চান, তাদেরকে আমরা প্রেইজের জায়গায় রাখি। আমরা টিকিট কেটে মোটিভেশনাল স্পিকারদের কথা শুনেছি, যাদের মূল সফলতার জায়গা হচ্ছে তারা অনেক টাকা কামায়, তাদের অনেক সহজ অঙ্ক আছে টাকা কামানো। এই যে রেস, এই রেসের ভেতরে আসলে আমরা সোসাইটির প্রত্যেক অংশ বিরাজমান হয়ে, এবং স্কুলে আমাদের ফার্স্ট হওয়া, শো অফ করানোর জন্য নানান বিগ স্কেলের স্কুলে পড়ানো, সেটা বলা বাবা মার এই যে অভ্যেস, এই অভ্যেস থেকে আমরা আর বেরোতে পারছি না, মফস্বল বা শহর দুটোতেই। আমাদের তারকা বা যারা বিভিন্ন পর্যায়ে বেড়ে ওঠা মানুষ, তারা দেখবেন এদেশে আমি বেশিরভাগ খেয়াল করেছি, আমি যেহেতু বিভিন্ন দেশের ইন্টারভিউগুলো ফলো করি এবং দেখার চেষ্টা করি, বাংলাদেশের অধিকাংশ মানুষ স্ট্রাগলের কথা বলতে চায় না। অর্থাৎ সে যে একটা দরিদ্র পরিবার থেকে উঠে এসছে, নানা রকম কষ্ট পীড়ন থেকে বেড়ে উঠেছে, সেই গল্পটা বলতে, কারণ ওর সফলতায় ঝামেলা আছে। সার্থকতার কথা বলি, সার্থক মানুষরা সবসময় অকপটে বলে দেয় যে আমি এই পর্যায়ে ছিলাম, এই করে এই পর্যায়ে আসছি। কারণ ওই মানুষটা আসলে যে স্ট্রাগলের কথা বলতে চায় না, বেশিরভাগ ক্ষেত্রে ওই মানুষটা আসলে যে পর্যায়ে এসছে, এখন কিভাবে এসছে সেই অঙ্কটা সে জানে না, বা জানলেও সেটা সমাজে বলার মতো অবস্থায় তিনি নেই। সেটি বললে বরঞ্চ তিনি লজ্জিত হবেন অন্যের কাছে। এই যে অনৈতিকভাবে সফল হবার যে একটা চেষ্টা, নীতি বিবর্জিতভাবে সফল হওয়ার চেষ্টা, কিন্তু ওই যে বললাম যে আপনি 50-60 লাখ টাকা খরচ করে যখন আপনি একটা সরকারি চাকরি, যে কোনো উপায় সরকারি চাকরি খুঁজবেন, তারপরে ওই ছেলেটিকে বিয়ে দিবেন, শ্বশুর পক্ষ মেনে নেবে, বাহ সরকারি চাকরি করে, সুতরাং বেতন কি আসে যায় না, 5 বছরের মধ্যে জামাই ফাটায় ফেলবে। তো এটা আমরা নাটকে স্যাটার করে বা বিভিন্ন ম্যাগাজিনে স্যাটার ভাবে আমরা দেখি, কিন্তু দেখলেও ওইটুকু বিনোদন নেওয়া পর্যন্ত আমরা বোধের জায়গাটা কিন্তু আবার যাতাই। আমাদের আশপাশে আমাদের আত্মীয় স্বজনে কেউ এরকম বেড়ে ওঠে, আমরা তাদের সমীহ করি, তাদেরকে কখনো লজ্জায় পড়তেই দিই না, কারণ তারা সেই আত্মীয় স্বজনের ভেতরে সবচেয়ে প্রভাব বিস্তার করে, কারণ যে কোনো উপায়ে তার টাকা হয়ে গেছে। এই যে বাবা মার সাপোর্ট, এই যে মোটিভেশনাল স্পিকারদের নানান রকম সহজ অঙ্কে কিভাবে কত টাকা ইনকাম করা যায়, এই যে রেস, এইসব জায়গায় সোসাইটির অবক্ষয় ধীরে ধীরে এক একটা সিঁড়ি ভেঙে নিচু স্তরে চলে গেছে। সেই নিচু স্তরের গল্পে এখন আপনি মলম দিচ্ছেন এমন কিছু ক্লিন ইমেজ শিল্পীর জীবনকে জড়িয়ে, যেমন তাহসান খান। তাহসানের আমি খুব বোল্ডলি বলতে চাই যে একজন শিল্পী কখনো দুর্নীতিবাজ হতে পারে না, কারণ হওয়ার অপশন নেই। একজন শিল্পী, একজন কবি, একজন সাহিত্যিক, প্রকৃত অর্থে যিনি সাহিত্যিক, আমলা প্লাস সাহিত্যিক, অমুক ব্যবসায়ী প্লাস শিল্পী, তাদের কথা বলি, তারা কখনো দুর্নীতি করতে পারে না, কারণ তাদের দর্শক চোখ, ভক্ত চোখ, আলোচক, সমালোচক চারিদিক দিয়ে তাকে ওয়াচ করে। সেই জায়গায় নিজের অবস্থানকে কতটা ক্লিন রেখে শুধুমাত্র নিজের কাজ করে গেছে এবং একের পর এক হিট দিয়ে গেছে তাহসান। এবং আমি আবারও বলি যে বাংলাদেশের স্পোর্টস শিল্প সাহিত্যে অনুসরণ করার মতো ভক্ত না, তার ভালো লাগা, সেটা তো অনেকের গান বা অভিনয় ভালো লাগতে পারে, লাইফস্টাইল অনুসরণ করার মতো মানুষ আমাদের কম পর্যায়ের মানুষদের ভিতরে একজন হচ্ছে তাহসান খান।
অথচ আমরা তাকে ট্রল করবার জন্য উঠে পড়ে লেগেছি। তার স্কুল কলেজ লাইফ, তার বেড়ে ওঠা এবং তার যে ক্যারিয়ার গ্রাফ, আপনি সবকিছু অনলাইনে অফলাইনে স্পষ্ট। সেই জায়গায় আপনি তাকে গালি দিয়ে অন্য অনেক কালো অন্ধকারের গল্পগুলোকে ঢাকবার চেষ্টা করছেন। আমাদের শিল্প সাহিত্যের এমনি 12টা বেজে গেছে। এই যে এত দুর্নীতির গল্প, এত এত টাকা, এখন তো শত কোটি হাজার কোটির নিচে গল্প খুবই কম, অথচ শিল্প সাহিত্যে লগ্নি করার মতো, বিনিয়োগ করার মতো মানুষই নাই। কিন্তু শিল্প সাহিত্যে বিনিয়োগের এই উদ্যোগটা যদি থাকতো, সমাজের অবকাঠামোটা আজ কেমন হতো না। খুব আক্ষেপের সাথে বলতে হয় যে এই সব জায়গায় একজন শিল্পীকে ভিকটিম করে তার উপরে কালিমা ফেলে বিষয়টিকে অন্যভাবে অন্য খাতে বয়ে নেবার চেষ্টা চলছে। আমি শুধু এটার প্রতিবাদ, এই ব্যবস্থার প্রতিবাদের জায়গা, গণমাধ্যমটা আসলে এখন বিশাল একটা পর্যায়ে চলে গেছে। ইউটিউবার, অনলাইন পোর্টাল, প্রিন্ট মিডিয়া, চ্যানেল, অন এয়ার অফ, IPTV ইত্যাদি নানান পর্যায়ে গণমাধ্যম চলে গেছে। তো এই গণমাধ্যমগুলোকে এখন মূলত নিজেদের দায় নিয়ে সমাজটাকে কোন পর্যায়ে নিয়ে যাবে, অন্তত শীর্ষ গণমাধ্যমগুলো তাদের এখন একটা মিনিমাম মোরাল এথিক্সের জায়গায় আসাটা খুব প্রয়োজন। নয়তো ওই যে বললাম যে সামান্য গলা ব্যথা বা তাসানের যে অসুখটা সিম্প্যাথি ক্যারি করার জন্য বলেন, কথা প্রসঙ্গে নিজের যে মাঝে মাঝে গান গাওয়া অফ করে দেন, সেটি ব্যাখ্যা দিয়েছেন সরল মনে। সেই ব্যাখ্যা দেওয়ার পরেই তাকে নিয়ে যেভাবে আমরা প্রায় মেরে ফেলেছি। তো এই বিষয়ে আসলে আমার একটা কথা খুব বলতে ইচ্ছা করছে। যেমন রাজ্জাক ভাই মারা যাওয়ার 3-4 বছর আগে আমি একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছিলাম। তো ওটাতে বলেছিলেন যে আমি মারা যাবার আগে প্রায় 28 বার তোমরা মিডিয়া আমার মেরে ফেলছো, এবং প্রথম দিকে যখন তার মৃত্যু সংবাদের গুজব তো প্রচুর, আমার দেখা মতে প্রায় 27-28 বছরের শোবিজ জগতের ক্যারিয়ারে আমি রাজ্জাক ভাইকে নিয়ে এত মৃত্যুর মিথ্যা খবর খুব কম দেখেছি। তো রাজ্জাক ভাইয়ের এক আত্মীয় নাকি গুনে দেখেছে যে 28 বার মেরে ফেলেছে, এবং প্রথম দিকে এমনও হয়েছে যে তার কানাডায় আত্মীয় স্বজন রয়েছে, এই ধরনের মিথ্যে খবর গুজব অনলাইনে পড়ে সেই প্রবাসে থাকা পরিবার অসুস্থ হয়ে গেছে। তো দায়িত্ববোধের জায়গাগুলো স্পষ্ট থাকা খুব জরুরি। ভালো থাকি, ভালো রাখি, আমরা প্রত্যেকের জায়গায় সচেতন হই, আমরা বড় কথা বলি, বড় দায়িত্বের কথা বলি বা দায়িত্ব নেবার কথা বলি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যখন আমরা খামখেয়ালি তখন আসলে সমাজটা বিপদ। খুব এলোমেলো ভাবে আমি মূলত সাদাসিধে কথাগুলো বলি, কিন্তু মনে হলো যে তাহসান ভাইকে নিয়ে এই কথাগুলো আমার বলাটা খুব জরুরি। মানুষটাকে ভালোবাসি, তার কাজকর্মের বাইরেও মানুষ তাহসানকে ভীষণ ভালোবাসি। একজন পরিশীলিত মানুষের সফল, সার্থক হওয়া এবং গ্লোরিফাইড হওয়া খুব জরুরি। ভালো থাকবেন, ভালো রাখবেন। সাদাসিধে আলাপে আপনাদের মতামত চাই। আমি বিভিন্ন প্রসঙ্গে কথা বলি। আমরা নিজেরা নিজেদেরকে সমৃদ্ধ করি, দারুণ এক বাংলাদেশ তৈরি করি। আল্লাহ হাফেজ।